সুপ্রিয় দর্শক মণ্ডলী, রক্তরোগের তত্ত্বকথায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা রক্তরোগের বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলেছি। আমরা আজকে কথা বলবো, আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, একজন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার তানজিয়া তম্পা। আমরা তার সাথে কথা বলবো রক্তরোগের একটি খুব কমন প্রেজেন্টেশন এনিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে। রক্ত স্বল্পতাকে আমরা আবার বিভিন্ন ক্ষেত্রে রক্ত শূন্যতাও বলে থাকি, কিন্তু দুটো একই, এবং ইংরেজিতে এটাকে বলা হয় বা চিকিৎসকের ভাষায় এটাকে বলা হয় এনিমিয়া। আমরা আজকে কথা বলবো এনিমিয়া নিয়ে। ডাক্তার তানজিয়া তম্পা, আপনাকে স্বাগত আমাদের এই রক্তরোগের তত্ত্বকথা অনুষ্ঠানে। আপনাকে অনেক স্বাগত এবং ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। ডক্টর তম্পা, আমরা প্রথমে কথা বলবো যে রক্ত স্বল্পতা বা এনিমিয়া এর কারণটি কি, অর্থাৎ কি কি কারণে সাধারণত এই রক্ত স্বল্পতা দেখা যায়? আপনি এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণটা বলতে গেলে আসলে কিন্তু ছেলে এবং মেয়ে দুটো ভাগে ভাগ করে বললে খুব ভালো হয়। বিকজ রক্ত স্বল্পতার প্রধান উপসর্গগুলো কিন্তু একজন মহিলা যতটা খুব তাড়াতাড়ি নিয়ে আসে, একজন পুরুষ সেভাবে নিয়ে আসে না। আবার দেখা যায় বয়সভেদেও একটা তারতম্য দেখা যায়। ছোট বয়সের মেয়ে, মাঝখানের বয়সের মেয়ে, আবার পূর্ণাঙ্গ বয়সের মেয়ে, আর যারা একটু অধিক বয়সে। তো দেখা যায় সাধারণত কারণ যেটা মহিলাদের ক্ষেত্রে যখন তারা বয়ঃসন্ধিতে যায়, বয়ঃসন্ধিকালে যাওয়ার সময় তাদের যে ঋতুস্রাব অথবা তাদের যে পিরিয়ডসটা হয়, সেটা কিন্তু একটা প্রধান কারণ। এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে, আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু আমরা জানি না আসলে কোন খাবারটা খেলে আমার রক্ত হবে আর কোন খাবারটা খেলে আমার রক্ত হবে না। এটাও একটা কারণ যে খাবারের স্বল্পতা, অথবা যে খাবারটা আমার খাওয়া দরকার সেই খাবারটা যদি আমি না খাই, সেটা একটা। আর অন্যদিকে দেখা যাচ্ছে এই মেয়েরাই যখন পূর্ণাঙ্গ মহিলা হচ্ছে তখন তো পিরিয়ডসের ব্যাপারটা থাকেই। দেখা যায় যে এই মেয়ে অথবা মহিলা কোনো সময় প্রেগনেন্ট হচ্ছে, গর্ভাবস্থায়, এটাও একটা কারণ। এনিমিয়া হওয়ার এটাও একটা কারণ। অন্যদিকে দেখা যায় তাদের যে মহিলাদের যে বিভিন্ন ধরনের অর্গান, আমরা জানি যে ওভারি, সার্ভিক্স, এইসবও দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিস্ট হয়, ফাইব্রয়েড হয়, টিউমার লাইক এনি কন্ডিশনস। এই সমস্ত কন্ডিশনও কিন্তু কোনো না কোনো সময় রক্ত স্বল্পতার একটা কারণ ঘটিয়েই থাকে। আপনাকে আমি শুরুতেই বলছিলাম যে ছেলে মেয়ে আমরা দুই ভাগে ভাগ করছি। তো এখানে দেখা যায় কি যে এই একটা জায়গায় যখন ছেলে এবং মেয়ে দুজনেই যখন একটা বয়সের 40-50 বছর উপরে উঠে চলে যায়, দেখা যায় তাদের খাদ্যাভ্যাসের অনেকটা চেঞ্জ চলে আসে। তো বিশেষ করে তাদের শরীরে যদি কোনো সময় ক্যান্সার অথবা কোনো সময় টিউমার, এ ধরনের কোনো কিছুর প্রভাব দেখা যায়, যেমন ধরেন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার অথবা অন্য কোনো জায়গায় ক্যান্সার, কিংবা পুরুষদের কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার, অথবা পাকস্থলীর প্রদাহে কোনো ধরনের কোনো ক্যান্সার, এই সমস্ত কিন্তু রক্ত স্বল্পতার কারণ, এনিমিয়ার কারণ। তো এগুলোই প্রধান কারণ হিসেবে পরিলক্ষিত। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা আয়রনের ঘাটতি জনিত এনিমিয়া, এটা তো আমরা আমাদের কমিউনিটিতে খুব বেশি দেখে থাকি। এটা নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এর অর্থ হচ্ছে আমাদের শরীরে যে লাল রক্তকণিকা, এই লাল রক্তকণিকার একটি প্রধান উপাদান হচ্ছে আয়রন। এটি ছাড়া কিন্তু আমাদের লাল রক্তকণিকা কোনোভাবে তৈরি হতে পারে না। যখন আয়রনের স্বল্পতা হয় তখন এই লাল রক্তকণিকা খুব ছোট ছোট ভাবে ব্লাডে আসে, এবং তারা হিমোগ্লোবিন, যার জন্য আমরা শরীরে শক্তি পাই, যার জন্য আমরা কাজ করতে পারি, আমাদের মেটাবলিজম বলেন, আমাদের ব্রেইনের ওয়ার্ক বলেন, সবকিছু খুব সুন্দরভাবে হয়, সেগুলো হতে পারে না। এবং এই পুরোটাই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। খুব সংক্ষেপে যদি আমি বলি, সাধারণত আমাদের দেশে যেটা দেখা যায়, মহিলারাই কিন্তু এটাতে বেশি ভোগেন, বিশেষ করে যাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম থাকে, লিভারের প্রবলেম থাকে। বিশেষ করে দেখা যায় যে অনেক দিন ধরে তারা কোনো কারণে না খেয়ে আছে, আবার সবচেয়ে বড় কথা যে খাচ্ছে, কিন্তু যে খাবারগুলোতে আয়রন দরকার সেগুলো খাচ্ছে না। তো আয়রন ডেফিসিয়েন্সি ভুলভাল, হ্যাঁ, এটা যেমন আমাদের দেশে এখন কিটো ডায়েটের একটি খুব প্রচলন চলছে যে কিটো ডায়েট করবে, এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা আমি আবারও একই কথা বলবো যে পিরিয়ডস কালীন টাইমে কিন্তু আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে প্রতিটা মেয়েরই 7 দিন আয়রন ট্যাবলেটটা খাওয়া উচিত, যেটা আসলে অনেক অংশে হয়তো বা সম্ভব হয় না। এটাও একটা কারণ আসলে। তো এই সব কিছুই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার খুব সংক্ষেপে মানে এর কারণ এবং তাদের হচ্ছে এটাই। আচ্ছা, এখন এই যে এনিমিয়া বা রক্ত স্বল্পতা আমরা দেখি, আপনি বলছেন যে নারীদের কারণগুলোকে আপনি বেশি হাইলাইট করেছেন।
পুরুষদেরও তো এটা হতে পারে। পুরুষদের সাধারণত কি কি কারণগুলো আমরা দেখি? পুরুষদের না সাধারণত যেটা দেখা যায়, লিভার ডিজিজ, কোনো কারণে কোনো এক সময় হেপাটাইটিস বি তার পজিটিভ হয়েছিল, হেপাটাইটিস সি পজিটিভ হয়েছিল, সেইটা জানতো না। এখন কোনো কারণে তার লিভার ডিজিজ, সেটা আপনি ক্রনিক লিভার ডিজিজ বলেন, অথবা আমরা যেটাকে বাংলায় সিরোসিস বলি, যেটা বাংলা মানুষজন খুব বোঝে, সিরোসিস, লিভার নষ্ট হয়ে গেছে, এটাও কিন্তু একটি কারণ। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষদের যে কোনো জায়গায়, বিশেষ করে আপনার কোলন, রেকটাম, পাকস্থলী, যেটা আমরা জানি যে অন্ত্রের ছোট অন্ত্র, বড় অন্ত্র, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, হ্যাঁ আপনি ভালো বলছেন। তো এখানে যদি আপনার কোনো ধরনের কোনো ক্যান্সার হয়ে থাকে, একটা পুরুষ পেশেন্টও কিন্তু আপনার কাছে এরকম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আসবে। যে কোনো এনিমিয়াই নিয়ে আসতে পারে, তবে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন বলি, মানে আমরা আমাদের মেডিকেল সায়েন্স এটা কিন্তু আমরা একটা রেড অ্যালার্মিং সাইন বলি। ওকে, যেহেতু আপনাকে আমরা পেয়েছি, আপনি একজন হেমাটোলজিস্ট এবং একজন ফিমেল হেমাটোলজিস্ট বা নারী রক্তরোগ বিশেষজ্ঞ, আমরা আপনাকে নিয়ে গর্ব করি। আজকে আমরা তাহলে নারীদের সমস্যাটাতে একটু আমরা ফোকাস থাকি। এই যে আপনি যে কারণগুলো বললেন, নারীদের রক্ত স্বল্পতার পেছনে যে কারণগুলি বললেন, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিন যে কি করলে পরে বা কি নিয়ম কানুন মেনে চললে পরে এই রক্ত স্বল্পতা থেকে তারা ভালো থাকতে পারে। অবশ্যই আমাদের দেশে যে নারীরা এখন আছেন, এখন কিন্তু আগে মানে আমি বলবো যে 5 বছর আগেও কিন্তু একজন নারী এতটা স্মার্ট ছিল না, এখন যতটা স্মার্ট, অবশ্যই ডেফিনেটলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু নারীরা কেন, মানে মেয়ে, নারী, মহিলা, যে ফর্মেই আপনি একজন মেয়েকে ফেলেন না কেন, সে কিন্তু জানে তার কি করা উচিত তার ভালো থাকার জন্য। আমি প্রথমেই বলবো যে যারা বড় হচ্ছেন, ছোট থেকে বড় হচ্ছেন, যাদের পিরিয়ডস শুরু হচ্ছে কিংবা কিছু, এবং যারা মধ্যবয়স্ক, যাদের এখনো পিরিয়ডস চলছে, তারা কিন্তু অবশ্যই নিয়মিত আয়রন ট্যাবলেট, অন্তত যে সপ্তাহে 7 দিন থেকে 8 দিন আপনাদের মাসিক থাকছে সেই সময়টা আয়রন ট্যাবলেট খেতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে আয়রন কন্টেনিং খাবার কোনগুলো, যে ফলমূলগুলো কাটলে সাধারণত কালো হয়ে যায়, যেমন কলা, আপেল, পেয়ারা, নাশপাতি, হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই খাবারগুলো কিন্তু আপনি অনায়াসে খেতে পারেন যদি আপনার কিডনিতে কোনো প্রবলেম না থেকে থাকে। এবং 2 নম্বর কথা হচ্ছে যে লিভার, যে কোনো কিছু লিভার কিন্তু আপনারা খেতে পারেন, যকৃত, যেটাকে আমরা বাংলায় যকৃত বলি। সো মহিলারা আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে এই খাবারগুলো কিন্তু রাখতে পারেন। আর 3 নম্বর কথা হচ্ছে খুব ভালো মতো পরিমাণে শাকসবজিটা খাওয়া। যে ডায়েটই আপনারা অনুসরণ করেন না কেন, সেটা কিটো ডায়েট হোক এবং সেটা যে কোনো ধরনের স্মার্ট ডায়েটই হোক না কেন, আপনারা শাকসবজির পরিমাণটা একটু বেশি করে খাবেন আপনাদের প্রতিদিনকার নিত্যদিনের আয়রন কন্টেনিং খাবারগুলো যেন তাদের সেই ডায়েটের তালিকাতে থাকে। হ্যাঁ, অবশ্যই। এবং 4 নম্বর কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আপনাদের যদি কোনো গ্ল্যান্ডের প্রবলেম থেকে থাকে, সেটা থাইরয়েডের প্রবলেম হোক এবং সেটা আপনাদের যে কোনো গ্ল্যান্ড, মানে আপনারা জানেন যে এরকম গ্ল্যান্ডের প্রবলেম আছে, আপনাদের থাইরয়েড কমে যাচ্ছে অথবা কর্টিসল কমে যাচ্ছে অথবা কেউ অ্যাডিসনস ডিজিজের পেশেন্ট, মানে হরমোনের সমস্যা, হরমোনের সমস্যা, তারা নিয়মিত আপনারা আপনাদের ডক্টরদের সাথে সবসময় কনসাল্ট করবেন নিয়মিতভাবে। ডক্টর তম্পা, আমরা পরে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতার তো অনেকগুলো কারণ আছে। একজন রক্ত স্বল্পতার রোগী যখন একজন ডাক্তারের কাছে যায় বা আপনার কাছে যখন যায়, রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যায়, তখন আপনি কিভাবে তাদের চিকিৎসা করেন? রক্ত স্বল্পতার একজন রোগী আমার কাছে আসলেই ফার্স্টে তো এসে দুইভাবে আসতে পারে। এক, সে আমার কাছে রিপোর্ট নিয়ে বলতে পারে যে আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আগে সবসময় 13-14 থাকতো, এখন 9-10 থাকছে, এরকম। আমরা সবাই জানি যে আমাদের মোটামুটি মহিলাদের জন্য 11 থেকে 13 হিমোগ্লোবিনটা, আর পুরুষদের জন্য হচ্ছে 13 থেকে 15, কম বেশি হতে পারে এটা, এইরকম। তো এর কম হলেই মোটামুটি চলে আসতে পারে কিন্তু রোগী আপনার কাছে যে কোনো মধ্যে। আর আরেকটা সিমটম বলে যে আমার মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না, খাওয়া দাওয়ায় কোনো রুচি নেই এবং আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, মুখ দিয়ে রক্ত যাচ্ছে, এগুলো আমি ফ্যাকাশে হয়ে যাচ্ছি দিনকে দিন, এরকম। তো আসার পরে যদি আমার কাছে ফার্স্টে সিমটম বলে, তখন আমি ফার্স্টেই দেখি যে আসলে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কিরকম এবং এটা কি ধরনের, এটা কি আয়রনের ডেফিসিয়েন্সির জন্য কিংবা নাকি লাল রক্তকণিকার যে আরো কিছু উপাদান আছে, আমরা জানি যে ভিটামিন B12, ফলেট, আরো কিছু উপাদান, সেগুলো কমে গেছে। আমরা কিন্তু রক্তের প্যারামিটার দেখে বুঝি। এক্ষেত্রে আরবিসি ইনডেক্সটাকে বলে যে রক্ত লোহিত কণিকাগুলো বড় নাকি ছোট নাকি স্বাভাবিক সাইজ। একদম ডেফিনেটলি আপনি ঠিকই বলেছেন। তো ওটা আমরা দেখি এবং যদি আমাদের কাছে ফার্স্টে এরকম
রিপোর্টই নিয়ে আসে এবং আমরা যদি দেখি যে না এমসিভি কম তাহলে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর যদি এমসিভি বেশি থাকে তাহলে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। এটা আসলে খুব একটা রাফ এস্টিমেশন, অনেক সময় এরকমটাই যে সব সময় হয় তা কিন্তু না। তো এরকমটা পাওয়ার পরে আমরা কিন্তু আসলে খোঁজার চেষ্টা করি যে আয়রনেরই কমতি কিনা, সেটার জন্য কিছু ডেফিনেটিভ টেস্ট আমরা সেরাম আয়রন প্রোফাইল করি, অথবা আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করি যে এটা থ্যালাসেমিয়ারও একটা কজ হতে পারে। আবার অন্যদিকে আমরা ভিটামিন B12 ফলেট ওগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা, ভিটামিন ডি লেভেল ওগুলো দেখি, থাইরয়েড প্রোফাইলগুলো করি, স্টেপ বাই স্টেপ আমরা খোঁজার চেষ্টা করি। আর যদি দেখা যায় যে না বয়সটা একটু বেশি, আমি আপনাকে প্রথমে বলছিলাম যে যদি আপনার পুরুষ হোক অথবা মহিলা হোক তাদের বয়স একটু বেশি হয় ক্যান্সারের সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমরা তখন দেখি যে আসলে কোনো একটা আল্ট্রাসোনোগ্রাম, চেস্ট এক্স-রে কোথাও কোনো ক্যান্সারের কোনো সম্ভাবনা কোথাও লুকায়িত আছে কিনা। পরবর্তীতে আমরা কলোনোস্কোপি সে অনুযায়ী করে দেখা। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত এরকম দেখি মানে বিভিন্ন ঢাকার বাইরে যে রোগীরা থাকে বা ঢাকাতেও অনেক সময় রোগীদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা যখন দেখা যায় তখন হয় চিকিৎসকের পরামর্শে অথবা তারা নিজেদের উদ্যোগে রক্ত নেওয়ার চেষ্টা করেন। এই রক্ত স্বল্পতার ক্ষেত্রে রক্ত পরিসঞ্চালন কতটুকু যুক্তিযুক্ত চিকিৎসা? আমি একদমই মনে করি না এটা যুক্তিযুক্ত, কারণ আমার কথা আমি কিন্তু শুরু থেকেই বলছি যখনই হিমোগ্লোবিন কমে যাচ্ছে তার কোনো এলিমেন্টস কমের কারণে কমে যাচ্ছে, আয়রন কমার জন্য হচ্ছে অথবা B12 কমার জন্য হচ্ছে অথবা যেটা বললাম থ্যালাসেমিয়া, সবকিছু ঠিক, স্ট্রাকচারের কোনো প্রবলেম। তো তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার কথা দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আসলে রক্ত পরিসঞ্চালনের ভূমিকাটা আসলে খুবই নগণ্য, মানে একেবারে যদি খুব বেশি কমে যায় এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে আপনি দেখে থাকবেন যে রক্ত অনেক সময় এতটাই কমে যায় যে তার শ্বাসকষ্ট হয় এবং রোগী আসলে অবস্থা খুবই মানে মৃত্যু, মানে সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা রক্ত তাকে পরিসঞ্চালন করতে পারি তার জীবন বাঁচানোর জন্য, লাইফ সেভিং অ্যাপ্রোচ। বাট আমি যেটা বলবো কিন্তু রক্ত পরিসঞ্চালনের কিন্তু ট্রিটমেন্ট না, চিকিৎসা না। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে আমরা আয়রন দিব, যদি সেটা অন্য কোনো কারণে, যদি সেটা থ্যালাসেমিয়ার জন্য হয়ে থাকে সেটা তার জন্য ট্রিটমেন্ট, যদি মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে যদি B12 আর ফলেটের জন্য হয়ে থাকে তাহলে সেটা আমরা B12। মানে কথা হচ্ছে যে তার অ্যানিমিয়ার কারণটা আমরা খুঁজবো এবং যেটা কারণ সেই অনুযায়ী তার চিকিৎসা। যদি এরকম হয় যে তার নিউট্রিশনের ঘাটতিজনিত কারণে হচ্ছে তাহলে তাকে নিউট্রিশন দিব, যদি কোনো একটা স্পেসিফিক রোগের কারণে হয়ে থাকে তাহলে সেই রোগের কারণে, যেমন থাইরয়েডের কথা বললাম, লিভারের প্রবলেমের কথা বললাম, ক্যান্সারের প্রবলেমের কথা বললাম, তো আপনি যদি সেই ডিজিজগুলাই যদি চিকিৎসা করতে পারেন তাহলে দেখা যাবে হয়তোবা এই রক্ত স্বল্পতা হওয়ার পরিমাণটাও আপনি কমিয়ে আনতে পারছেন। ধন্যবাদ ডাক্তার তম্পা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে, কারণ আপনি খুব চমৎকারভাবে এই রক্ত স্বল্পতা এবং এর যে সমস্যাগুলো, কারণ, এর প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। সুপ্রিয় দর্শক, রক্তরোগের তত্ত্বকথা অনুষ্ঠানের আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।